তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের কালকে অর্থাৎ শুক্রবার 27শে মার্চ ডিএসসিসি 3 পেপারের পরীক্ষা আছে। আর আজকে ক্লাসে তোমাদের এই ডিএসসিসি 3 পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ যেগুলো 10 বা 20 নম্বরের প্রশ্ন আসতে পারে এরকম কিছু মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার আছে, অর্থাৎ শেষ মুহূর্তে তোমরা কোন প্রশ্নগুলোকে ভালো করে দেখে যাবে। দেখো, এর আগে আমি তোমাদের সাজেশান দিয়েছি, এখানে আমি সাজেশান বলছি না, এখানে আমি শেষ মুহূর্তের প্রস্তুতির কথা বলছি, যে একদম শেষ মুহূর্তে কোনগুলো ভালো করে দেখবে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সারও তোমাদের আজকে আমি প্রোভাইড করব। দেখো, প্রথমেই তোমাদের বলবো মডিউল 1 থেকে তোমাদের ডেভিড স্টোনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি এবং অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি, এই দুটো প্রশ্ন কোনোভাবেই মিস করা চলবে না। আশা করি এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক থাকছে। ঠিক আছে, পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য, গুরুত্ব এবং একে পদ্ধতিগত বিপ্লব বলা হয় কেন? কি বললাম? রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য, গুরুত্ব এবং এই আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে পদ্ধতিগত বিপ্লব বলা হয় কেন? এই পদ্ধতিগত বিপ্লব বলা হয় কেন, এই প্রশ্নটা দেখবে পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা পাবে। এই পোর্শনটা 5 নম্বর বা 10 নম্বরেও দিয়ে দিতে পারে। পরের প্রশ্ন, 3টে প্রশ্ন তোমাদের এখনো পর্যন্ত আমি মডিউল 1 থেকে বললাম। 4 নম্বর প্রশ্ন, নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্য এবং সমকালীন রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা। এই চারটে প্রশ্ন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সামাজিক কল্যাণকামী রাষ্ট্র সম্পর্কে আলোচনা, এটা একটু দেখতে পারো। মোটামুটি ওই 4টে প্রশ্ন তোমাকে দেখতেই হবে। প্রথম যে 4টে প্রশ্ন বললাম শেষ মুহূর্তে, ওই 4টে প্রশ্ন তোমাদের কোনোভাবেই স্কিপ করা চলবে না। এবারে তোমাদের যদি মডিউল 2 দেখো, মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ কি করবে, বড় প্রশ্ন হিসাবে করবে বিপ্লব সম্পর্কে লেনিন ও মাও জেদংয়ের তুলনামূলক আলোচনা। লেনিন ও মাও জেদংয়ের, ঠিক আছে, তুলনামূলক আলোচনা এটা করছো। দ্বিতীয় হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ বিস্তারিত আলোচনা করো, বা দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এই দ্বন্দ্বমূলক বস্তুবাদটা ভালো করে তোমাদের দেখতে হবে। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট বললাম। আরেকটি প্রশ্ন, মার্ক্সীয় তত্ত্বে বিচ্ছিন্নতার ধারণা, ঠিক আছে, বিচ্ছিন্নতার ধারণা আলোচনা করো, এটা ভালো করে দেখবে। তারপরে মার্ক্সের উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, গ্রামসির আধিপত্য তত্ত্ব এবং রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যতা সম্পর্কে মার্ক্সের ধারণা, এই প্রশ্ন কটা এখানে তোমাদের বড় প্রশ্ন আকারে ভালো করে দেখতে হবে। এবার যদি 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখো, তাহলে টিকা আকারে তৈরি করতে হবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন র্যাডিক্যাল নারীবাদ, উদারনৈতিক নারীবাদের বৈশিষ্ট্য, উত্তর আচরণবাদ, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, তারপরে লিঙ্গ জেন্ডারের মধ্যে পার্থক্য, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম, গ্রামসির পুরসমাজ বা সুশীল সমাজ, লেনিন রোজা লুক্সেমবার্গের বিতর্ক, ভিত্তি ও উপরিষদ সম্পর্কে ধারণা, এইগুলো 5 নম্বরের তোমাদের দেখতে হবে। এবারে তোমরা কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ 10-20 নম্বরের প্রশ্ন এবং ছোট প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেটা তোমাদের দেখাচ্ছি। এবারে তোমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেখে নাও। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি এবং তোমাদের বলছি কোন প্রশ্নগুলোর অ্যান্সার আছে। দেখো, প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেভিড স্টোনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি। প্রথমে তোমরা একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দেবে। দেওয়ার পরে দেখো ডেভিড স্টোনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি, সেখানে ইনপুট আছে, ইনপুট দেখে নাও তোমরা। ইনপুটের পোর্শনটা লিখলে, তারপরে রূপান্তর প্রক্রিয়া, এই পয়েন্ট রূপান্তর প্রক্রিয়া, তারপরে একটা ডায়াগ্রাম দেবে যে ফিডব্যাক লুপটা কীভাবে হচ্ছে, অর্থাৎ ইনপুট আউটপুট এগুলো সব দিতে হবে এখানে। এই আউটপুট আছে, তারপরে হচ্ছে ফিডব্যাক, এবার হচ্ছে সমালোচনা প্রথমত দ্বিতীয়ত করে এবং শেষে হচ্ছে উপসংহার। তারপরে এটা গেল। দ্বিতীয় হচ্ছে অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি, এই প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার কীভাবে লিখবে দেখো, প্রথমে তোমরা একটা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান দিচ্ছ, তারপরে হচ্ছে যে অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য মানে মূল বিষয়, সেখানে রাজনৈতিক কাঠামো ও সংস্কৃতির ধারণা, তারপরে হচ্ছে তোমার এখানেও ইনপুট কার্যাবলী দিতে হবে। তারপরে দেখো ইনপুট কার্যাবলীর পরে তোমাদের এই ধরনের একটা
ডায়াগ্রাম বা ছবি ব্যবহার করলে খুব ভালো হয় নোটসের কোয়ালিটিটা। দেখো তারপরে আউটপুট কার্যাবলী আছে, আউটপুট কার্যাবলী দেখছো এতটা হচ্ছে আউটপুট কার্যাবলী গেল। তারপরে সমালোচনা, প্রথমত দ্বিতীয়ত করে সমালোচনা আছে 3টে, এবং শেষে উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা শেষ করতে হবে। এবার 3 নম্বর প্রশ্ন যেটা বলেছিলাম তোমাদের, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য আর একে পদ্ধতিগত বিপ্লব বলা যায় কি না। এখানেও তোমাদের দেখো ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশানটা পড়লেই বুঝতে পারবে যে কীভাবে আমাদের নোটসগুলো লেখা। একটা বিষয় এখানে বলে নিই যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তো পরের সেমিস্টার অর্থাৎ তোমরা 4th সেমিস্টার থেকে অ্যাডমিশান নিতে পারবে। তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা শেষ হবে, আমাদের 4th সেমিস্টারের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে, কারণ যারা 3rd সেমিস্টারে আমাদের ব্যাচে আছে তারা 4th সেমিস্টারের ক্লাস অলরেডি শুরু করে দেবে। আর তোমরাও যদি কেউ অ্যাডমিশান নিতে চাও, নতুন যারা আছো ইউটিউবে দেখছো অ্যাডমিশান নিতে চাও, তাহলে স্ক্রিনে একটা নম্বর শো করছে, ওই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। যাই হোক, এই প্রশ্নের উত্তরটা দেখো, মানে মূল বৈশিষ্ট্য বা গুরুত্ব আচরণবাদী দৃষ্টিভঙ্গি। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে নিয়মানুবর্তিতা, তারপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যাচাই যোগ্যতা, কৌশল প্রয়োগ, তারপর হচ্ছে দেখো পরিমাণীকরণ, ঠিক আছে, তারপরে মূল্য নিরপেক্ষতা, এইভাবে তোমরা দেবে। আর পদ্ধতিগত বিপ্লব যেটা আছে দেখো, এই পোর্শনটা পদ্ধতিগত বিপ্লব বলা যায় কিনা। যদি 5 নম্বরে প্রশ্ন আছে, এটা তোমরা আরামসে লিখে দিতে পারবে পদ্ধতিগত বিপ্লব বলা যায় কিনা। এবার সমালোচনা প্রথমত দ্বিতীয়ত করে 3টে পয়েন্ট আছে, এবং তারপরেই আছে উপসংহার। তারপর 4 দাগের প্রশ্ন যেটা ছিল যে নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং সমকালীন রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা। এখানেও তোমাদের প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা ব্যবহার করতে হবে। তারপরে দেখো নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য দিচ্ছ, নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্য, সেখানে বাজারের প্রাধান্য, তারপর রাষ্ট্রের ভূমিকা সংকোচন, তারপরে বেসরকারীকরণ আছে, জনকল্যাণমূলক ব্যয় হ্রাস, তারপর হচ্ছে অনিয়ন্ত্রণ, তারপর দেখো এইভাবে, তারপর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আছে, তারপর সমকালীন রাজনীতিতে প্রাসঙ্গিকতা দেখে নাও। এইভাবে তোমাদের প্রাসঙ্গিকতা দিতে হবে এবং উপসংহার দিয়ে প্রশ্নের অ্যান্সারটা শেষ করতে হবে। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন আছে, এখানে দেখো প্রথম যে মডিউল তোমাদের 5 নম্বর প্রশ্ন র্যাডিক্যাল নারীবাদটা আছে। দেখো র্যাডিক্যাল নারীবাদ কীভাবে লিখবে দেখে নাও। আর আমাদের স্টাডি মেটেরিয়ালও পাওয়া যায়, তোমরা চাইলে তোমাদের যদি প্রয়োজন হয় স্টাডি মেটেরিয়ালও পারচেস করে নিতে পারো, দেখে নাও। এইভাবে তোমরা লিখবে, উত্তর আচরণবাদ দেখালাম, ঠিক আছে, এইভাবে দেখো সম্পূর্ণ দেখে নাও। এবার মডিউল 2 থেকে যদি দেখো বড় প্রশ্ন, ঠিক আছে, মডিউল 2 থেকে বড় প্রশ্ন দেখাচ্ছি। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন যেটা ছিল যে বিপ্লব সম্পর্কে লেনিন আর মাও জেদংয়ের যে তুলনামূলক আলোচনা, এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি খুব ধীরে ধীরে, তোমরা একটু পজ করে দেখে নেবে। এতগুলো প্রশ্নের অ্যান্সার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। দেখো উপসংহার দিয়ে এবারে দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্ব, সেখানেও ভূমিকা দেখে নাও। এইভাবে তোমাদের অ্যান্সার রেডি করতে হবে। দেখো তারপর হচ্ছে বিচ্ছিন্নতাবাদের ধারণা, এইভাবে বিচ্ছিন্নতাবাদের ধারণাটা দেখে নাও। আর আবারও বলছি, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও যোগাযোগ করবে, এবং যদি কারোর পেড ব্যাচে অ্যাডমিশন নেবো বলে মনে হয়, অনেক ছাত্রছাত্রী আমাদের ক্লাস করছে, তোমাদেরও যদি কারোর মনে হয় যে অ্যাডমিশন নেওয়া দরকার আমাদের পেড ব্যাচে 4th সেমিস্টার থেকে, তাহলে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো।